অভিযোগ উড়িয়ে দিতে পারেননি বলেই মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হয়েছেন টিউলিপ। উপস্থিত হয়ে মামলা মোকাবেলার পরামর্শ দুদক চেয়ারম্যানের। শুল্ক আরোপের ব্যাপারে ৪৮ ঘন্টার মধ্যে ট্রাম্পকে চিঠি দেবেন প্রধান উপদেষ্টা। সরকারের উদ্যোগে স্বস্তি ব্যবসায়ীদের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সংবাদ সন্ধ্যায় সবাইকে আমন্ত্রণ। আপনাদের সাথে আছি আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, এবার বিস্তারিত। দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিতে পারেননি বলেই মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হয়েছেন রিজওয়ানা সিদ্দিক টিউলিপ। এই মন্তব্য করেন দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন। তার দাবি, দালিলিক প্রমাণের ভিত্তিতে টিউলিপের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। রবিবার দুপুরে দুদক কার্যালয়ে এসব কথা বলেন তিনি। 10 মার্চ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 23 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুদক। তাদের বিরুদ্ধে পূর্বাচলে 60 কাঠা প্লট বরাদ্দ নেয়ার অভিযোগ। 3 মামলায় আসামি করা হয়েছে শেখ রেহেনার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপকে। সম্প্রতি একটি আন্তর্জাতিক গণমাধ্যমে টিউলিপের আইনজীবী অভিযোগ করেন, দুদকের কাছে অভিযোগ সম্পর্কে জানতে চাইলে চিঠির কোনো জবাব দেয়নি। প্রতিক্রিয়ায় দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতির অভিযোগের জবাব চিঠির মাধ্যমে হতে পারে না। আদালতে হাজির হয়ে তারা যেন অনুগ্রহ করে এই অভিযোগের মোকাবেলা করেন। এটি কম্পাউন্ডেবল কোনো মামলা নয় যে চিঠি লেখালেখি করে মামলার পরিণতি নির্ধারণ করা যাবে। আদালতই তা নির্ধারিত হবে। এদিকে ক্রিকেটার সাকিব আল হাসান সম্পর্কে চেয়ারম্যান বলেন, তিনি আর দুদকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নন। দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে মামলা হতে পারে। আমরা এটা আমাদের অনুসন্ধান পর্যায়ে আছে, অনুসন্ধানের পরে বোঝা যাবে। এমন হতে পারে যে সাকিব আল হাসান দুদকের আসামিও হতে পারেন। তিনি আরও জানান, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের বিরুদ্ধে মামলা হয়েছে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ নিয়ে ৪৮ ঘন্টার মধ্যে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দেবেন অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনুস। বিকালে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানান। আর ব্যবসায়ী নেতারা বলেন, সরকার লেভেল প্লেইং ফিল্ড করে দিলে ব্যবসায়ীরা তাদের সক্ষমতা প্রমাণ করবে। গেল সপ্তাহে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের পণ্য আমদানিতে শুল্ক বাড়ায় মার্কিন যুক্তরাষ্ট্র। রবিবার বিকালে শীর্ষ ব্যবসায়ী, বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও কর্মকর্তাদের সাথে বৈঠক করে অর্থ মন্ত্রণালয়। পরে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ বলেন, যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ বাড়তি কিছু আমদানি করতে হলে তাও করবে, যাতে বাংলাদেশের রপ্তানিতে এর নেতিবাচক প্রভাব না পড়ে। পরিকল্পনা উপদেষ্টা জানান, শ্রমিকদের স্বার্থ রক্ষা করেই এই সংকট থেকে উত্তরণের উপায় বের করতে হবে। ব্যবসায়ী নেতা তপন চৌধুরী জানান, তারা ভাবনার চেয়ে বেশি নির্দেশনা সরকারের কাছ থেকে পেয়েছেন। ব্যবসায়ী নেতা নাসিম মঞ্জুর বলেন, সরকারের পরিকল্পনায় তারা স্বস্তি পেয়েছেন। এর আগে এই ব্যাপারে শনিবার রাতে জরুরি বৈঠক করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস। কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটে যাওয়ার সুযোগ নেই। কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবে না হেফাজতে ইসলাম। বিএনপির সঙ্গে শনিবারের বৈঠক নিয়ে এই প্রতিক্রিয়া জানিয়েছে সংগঠনটি। এক বিবৃতিতে তারা বলেছে, বিএনপির সঙ্গে বৈঠক ইস্যুতে একতরফা বক্তব্যে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। সকালে হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী ফেসবুক পেজে আরও জানান, কেন্দ্রীয় সিদ্ধান্তে দেশের বর্তমান পরিস্থিতি ও কিছু জরুরি ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছেন তারা। এর অংশ হিসাবেই শনিবার বসেছে বিএনপির সঙ্গে। সেখানে বিএনপির কিছু কর্মকাণ্ডে দেশবাসী ও ওলামায়ে কেরামের অসন্তুষ্টির কথা দলটিকে জানানো হয়েছে। অন্যান্য দলের সঙ্গেও এমন বৈঠক হবে। আঞ্চলিক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ভারতের পার্লামেন্টে পাশ হওয়া মুসলিম ওয়াকফ আইন পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে বিএনপি। বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই দাবি জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, আঞ্চলিক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় না রাখলে তার প্রভাব দেশের পাশের দেশেও পড়তে পারে। ভারতীয় সংসদে মুসলিম ওয়াকফ আইন পাশ করে সংখ্যালঘু মুসলমানদের অধিকারকে ক্ষুণ্ণ করা হয়েছে মন্তব্য করে তিনি আরও বলেন, ওয়াকফা সম্পত্তি বিক্রি করা বা হস্তান্তর করা যায় না, তাই
ভারতের ২০ কোটি মুসলমানের বিরুদ্ধে এই নতুন আইনের অপব্যবহারের সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির এই শীর্ষ নেতা। চিরচেনা রূপে ফিরছে রাজধানী। গুরুত্বপূর্ণ সড়কে বেড়েছে যানবাহন, চলাচল বেড়েছে নগরবাসীর। এর আগে সকালে লঞ্চ, ট্রেন ও বাস টার্মিনালে ছিল ঢাকায় ফেরার চাপ, তবে যাত্রাপথে ছিল না বড় কোনো ভোগান্তি। টানা 9 দিনের ছুটি শেষে প্রাণ ফিরছে রাজধানীতে। গুরুত্বপূর্ণ পয়েন্টে বাড়ছে গাড়ির চাপ। রাইড পাচ্ছি মোটামুটি, কিন্তু যে যানজট এখনো লাগে নাই, এখনো যানজট বাড়ে নাই। মনে 2-2.5 ঘন্টা ধরে বসা স্যার, কোনো যাত্রী নেই। এখানে এসে বসে আছি প্রায় 2 ঘন্টা, এর ভিতরে আর কোনো টিপ পাচ্ছি না। রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে সড়কে উপস্থিতি বেড়েছে নগরবাসীর, তবে চলাচলে ছিল না তেমন ভোগান্তি। এর আগে কর্মক্ষেত্রে যোগ দিতে ছিল ঢাকায় ফেরার চাপ। ভোরে ভিড় দেখা গেছে সদরঘাট লঞ্চ টার্মিনালে। বউ বাচ্চা বাবা মার সাথে ভালোভাবে ঈদটা কাটাতে পারছি। ভালোই কাটছে, বাচ্চাদেরকে নিয়ে গেছিলাম, ঘুরে ফিরে এখন শান্তি মতে চলে আসছি। আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে। খুব সুন্দর একটা যাত্রা হয়েছে, যাওয়া এবং আসা দুটো মিলেই। যাত্রী চাপ ছিল ট্রেনেও, তবে বুড়িমারি এক্সপ্রেস ছাড়া সব ট্রেনই চলেছে সময়সূচি মেনে। গাড়িতে ওঠা খুব কষ্ট হয়েছে, গেট আটকায় দেয়, গেট খুলে না, এরকম একটা ভোগান্তি। ট্রেনে অনেক ভিড় ছিল, তারপরে ট্রেনের দরজা খুলতেছিল না, ট্রেনের দরজা অনেক কষ্ট করে ডাকাডাকি করে খুলছে। ট্রেন কোনো লেট করে নাই, রাস্তায় কোনো ভোগান্তির শিকার হয় নাই, আলহামদুলিল্লাহ ভালোই কাটছে। ট্রেন লঞ্চে চাপ থাকলেও প্রায় ফাঁকা ছিল বাস টার্মিনাল। তবে উত্তরবঙ্গ থেকে ফেরার পথে যানজটে পড়তে হয়েছে কয়েকটি পয়েন্টে। চান্দুরার পূর্ব মুহূর্ত পর্যন্ত আসার পরটা অনেক সময় প্রতিটা পয়েন্টে যানজট ছিল। পলাশবাড়িতে জাম ছিল, গাইবান্ধায় জাম ছিল, তারপর যমুনার সামনে জাম ছিল। ছুটিটা মানে আকপাস করে দেওয়ার কারণে জ্যামজটটা কমে গেছে। ঈদের 5 দিন আগে পরে সাপ্তাহিক ছুটি ও সরকার ঘোষিত অতিরিক্ত একদিন ছুটি মিলিয়ে টানা 9 দিন ছুটি পান কর্মজীবীরা। এই লম্বা ছুটির কারণে প্রায় নির্বিঘ্ন ছিল এবারের ঈদ যাত্রা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আত্মসমর্পণ করা আওয়ামীপন্থী 84 আইনজীবীকে কারাগারে পাঠিয়েছে আদালত। বাকি 9 আইনজীবী জামিন পেয়েছেন। তাদের মধ্যে 8 জন নারী ও 1 জন পুরুষ। সকালে হামলা, ভাঙচুর ও হত্যা চেষ্টার মামলায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চান আওয়ামীপন্থী 93 আইনজীবী। তাদের মধ্যে সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি সাইদুর রহমান মানিক, সাইবার ট্রাইব্যুনালের পিপি নজরুল ইসলাম শামীম সহ বারের সাবেক সদস্যরা রয়েছেন। আওয়ামীপন্থী 144 আইনজীবীর বিরুদ্ধে 6 ফেব্রুয়ারি মামলা করেন আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী বাবু। তাদের বিরুদ্ধে গত বছরের 4 আগস্ট আদালত প্রাঙ্গণে আইনজীবীদের ওপর হামলা, চেম্বার ভাঙচুর ও হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় হাইকোর্ট থেকে আগেই 8 সপ্তাহের জামিন নেন 115 জন। 7 এপ্রিল অন্তর্বর্তী জামিনের মেয়াদ শেষ হবে। কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নিহত হয়েছেন 3 চাচাতো ভাই বোন। সকালে পশ্চিমপাড়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন কুতুপালং বাজার জামে মসজিদের খতিব ও জামায়াত নেতা আব্দুল্লাহ আল মামুন, তার চাচাতো ভাই আব্দুল মান্নান এবং মান্নানের বোন শাহিনা বেগম। স্থানীয়রা জানান, আব্দুল্লাহ আল মামুন বাড়ির সীমানা প্রাচীর দিচ্ছিলেন। এমন সময় চাচাতো ভাই মান্নান বাধা দিলে 2 পক্ষের সংঘর্ষ হয়। এক পর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে একে অপরকে আঘাত করেন। এ সময় গুরুতর আহত হন 2 পক্ষের 3 জন। তাদের উখিয়া হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক 3 জনকেই মৃত ঘোষণা করেন। ঝিনাইদহের কালীগঞ্জে হত্যার মূল পরিকল্পনাকারীকে মামলা থেকে বাদ দেওয়ার প্রতিবাদে থানা ঘেরাও ও সড়ক অবরোধ করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী। এ সময় তারা ওসির অপসারণ সহ মামলায় প্রকৃত অপরাধীকে অন্তর্ভুক্ত করার দাবি জানান। বিক্ষুব্ধরা জানান, মঙ্গলবার কালীগঞ্জ উপজেলার কাশীপুর গ্রামের পূর্ব শত্রুতার জেরে বেদেপল্লীতে আবু তালেব নামের এক তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। এ হত্যার মূল পরিকল্পনাকারী সেলিমকে বাদ দিয়ে মাত্র 1 জনকে আসামি করে পুলিশ মামলা নিয়েছে। হত্যার পরিকল্পনাকারীকে বাদ দেয়া ও সাদা কাগজে বাদীর স্বাক্ষর নেয়ার অভিযোগে আজ সকালে নিহতের স্বজন ও এলাকাবাসী থানা ঘেরাও করে। পরে শহরের নিমতলা বাস স্ট্যান্ডে গিয়ে ঝিনাইদহ যশোর মহাসড়ক অবরোধ করেন তারা। প্রায় 1.5 ঘন্টা চলা এই অবরোধে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। পরে ওসির অপসারণে 3 দিনের আলটিমেটাম দিয়ে মহাসড়ক থেকে সরে যান বিক্ষুব্ধরা।
শরীয়তপুরের জাজিরায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের সংঘর্ষের ঘটনায় ঢাকা থেকে প্রধান অভিযুক্ত কুদ্দুস ব্যাপারীকে গ্রেপ্তার করেছে র্যাব। এছাড়া এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিকাল 3:30টায় বরিশালের রূপাতলীতে র্যাব 8 সদর দপ্তরে ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। সংঘর্ষের ঘটনায় সকালে জাজিরা থানার এসআই সঞ্জয় বাদী হয়ে 88 জনের নামসহ অজ্ঞাত আরও 1000 জনকে আসামি করে মামলা করেন। এর আগে শনিবার বিলাসপুরের দুর্বাডাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে শতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে, এতে আহত হন 16 জন। স্থানীয়রা জানান, বিলাসপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য কুদ্দুস ব্যাপারী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাতবরের সমর্থকদের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। এর আগেও একাধিকবার সংঘর্ষে জড়ায় তারা। সেই সূত্রে শনিবার দফায় দফায় হয় সংঘর্ষ। খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে 1.5 ঘন্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কাল ঢাকায় শুরু হচ্ছে 4 দিনের আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন। অংশ নিচ্ছে চীন, যুক্তরাষ্ট্র সহ অর্ধশত দেশের বড় বিনিয়োগকারীরা। সম্মেলনের পরও যোগাযোগ রেখে বিনিয়োগ প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দেবে সরকার। রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। সম্পদের সীমাবদ্ধতায় শিল্পায়ন ও কর্মসংস্থানে দেশি বিনিয়োগ যথেষ্ট নয়। গত কয়েক বছর বিদেশি বিনিয়োগ টানতে রোড শো, সম্মেলনের উদ্যোগ নিলেও সফলতা মেলেনি, উল্টো নিম্নমুখী হয়েছে। শিল্প বিনিয়োগে অনেকেই তাদের প্রতিশ্রুতি শেষ পর্যন্ত বাস্তবায়নের দিকে নেয়নি। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশকে নতুন করে তুলে ধরে বিদেশি বিনিয়োগ টানতে ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক সম্মেলন। বড় বিনিয়োগের সম্ভাবনা পর্যালোচনায় 60 জনের প্রতিনিধি পরিদর্শন করবেন চট্টগ্রাম, ইপিজেড, মিরসরাই ও জাপানিজ ইকোনমিক জোন। সামিটটা যখন আমরা করব, এখান থেকে যেই ট্র্যাকারটা তৈরি হবে, যে পাইপলাইন তৈরি হবে, যে ঠিক আছে এই 100টা কোম্পানি এসেছিল, এরা সবাই আগ্রহ দেখিয়েছে, এরপর এই আগ্রহ থেকে মেটেরিয়ালাইজেশনে যাওয়ার জন্য আমাদের আর কি করতে হবে। সো আমরা এখান থেকে একটা পুরোপুরি একটা একটা প্রজেক্ট ওয়ার্কের মতো পাবো এই পাইপলাইনের উপর বেস করে, যেটাকে আমরা নেক্সট 6 থেকে 12 মাস বা 18 মাস ট্র্যাক করার চেষ্টা করবো এবং এদেরকে বাংলাদেশে ল্যান্ড করানোর চেষ্টা করবো। বৈদেশিক মুদ্রার সরবরাহ বাড়ায় জ্বালানি আমদানির সক্ষমতাও বেড়েছে। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে দেশটি থেকে এলএনজি আমদানির সুযোগ খুঁজছে সরকার। এছাড়া ট্রাম্পের শুল্ক নীতির পরিবর্তনে দেশে ব্যবসা ও বিনিয়োগ ব্যবস্থাপনায় ইতিবাচক রূপান্তর হবে বলে আশা বিডা চেয়ারম্যানের। ওনাদের এই এডিশনাল পুশটা আমাদের জন্য আসলে একটা খুবই বেনিফিশিয়াল আউটপুট। আমি মনে করি যে এই মোমেন্টামের উপর বেস করে আমরা অনেকগুলো রিফর্ম আসলে আমাদের বিনিয়োগ ব্যবস্থার মধ্যে করে ফেলতে পারবো, সেটা আমাদের জন্য আসলে ভালোই হবে। এটার মধ্যে নেগেটিভিটি আমি একদমই কিছু দেখি না। এই অপরচুনিটিকে ইউজ করে আমি মনে করি যে আমাদের আসলে ওভারঅল ইনভেস্টমেন্ট ক্লাইমেটে একটা সিগনিফিক্যান্ট প্রোগ্রেস আনা সম্ভব। আর আমাদের কম্পিটিটর কান্ট্রি যারা আছে তারাও আমাদের সাথে একই বোটের মধ্যে আছে, একই নৌকায় আছে। সম্মেলনে সবচেয়ে সম্ভাবনাময় খাত হিসেবে তুলে ধরা হবে বস্ত্র, নবায়নযোগ্য জ্বালানি, ওষুধ, কৃষি প্রক্রিয়াজাত শিল্প ও ডিজিটাল ইকোনমির মতো খাত। এই 5টা সেক্টরে কিন্তু যেভাবে ডিজাইন করা হয়েছে সেখানে ম্যাচ মেকিং সেশনকেই সবচেয়ে প্রাধান্য দেওয়া হয়েছে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড গড়েছে রেমিট্যান্স। দেশে প্রথমবারের মতো $3 বিলিয়ন ছাড়িয়েছে প্রবাসী আয়। রবিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সাংবাদিকদের এই তথ্য জানান। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানিয়েছেন, মার্চ মাসে প্রবাসী আয় $329 কোটি ছাড়িয়েছে, যা ইতিহাসে সর্বোচ্চ, যা গত বছরের একই সময়ের তুলনায় 64.7% বেশি। মূলত ঈদ ও রমজানকে কেন্দ্র করে প্রবাসীরা ব্যাংকিং খাতে রেমিট্যান্স বেশি পাঠিয়েছেন। তবে বিগত সময়ে রেমিট্যান্স $2 থেকে $2.5 বিলিয়ন ঘরে থাকলেও 5 আগস্ট পরবর্তী সময়ে দেশের প্রতি উদ্বুদ্ধ ও দায়িত্ববোধ থেকে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানো বাড়িয়েছেন প্রবাসীরা। অতিরিক্ত লোকবল আমরা বিদেশে না পাঠিয়েও এক্সিস্টিং যে লোকবল প্রবাসে আছে তাদের পাঠানো রেমিটেন্সের মাধ্যমেই আমরা নতুন মাইলফলক তৈরি করতে পেরেছি। শুধুমাত্র ফর্মাল সেক্টরে টাকা পাঠানোর যে সুবিধা সেটা তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছে। শেষ করছি আজকের সংবাদ সন্ধ্যা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।